আমি গঠিত হই কিন্তু শূন্যে মিলাই। এক একটা চরিত্র নতুন, ওই চরিত্রের জন্য আমার গঠন হয়, আবার চরিত্রটা যখন শেষ হয়ে যায় তখন আমি শূন্যে মিলিয়ে যাই। এক সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকা, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। ওরকম কোনো ইচ্ছা নেই। টেলিভিশনের নাটক কখনো আমরা হিসাবে রাখিনি যে কতগুলা নাটক হলো বাকি। অনেক বেশি নাটক যারা করেছে তাদের মধ্যে আমি একজন। না, আমার শুরু মঞ্চ দিয়ে। আমি এটা আমার সম্পর্কে হয়তো না জানার কারণেই এই কথাটা বা এই প্রশ্নটা আসছে। আমি হচ্ছি ঢাকা থিয়েটারের এবং আমাদের সমসাময়িক যত থিয়েটার কর্মী থিয়েটারে যোগ দিয়েছিল তাদের মধ্যে সবচাইতে সিনসিয়ার একজন নাট্যকর্মী। কারণ আমি জীবনে একদিনের জন্য মঞ্চ থেকে নিজেকে সরাইনি বা আমি বিশ্রাম নেইনি। আমার ঢাকা থিয়েটারে দুটি নাটক আছে যেটা নিয়মিতভাবে আমার পরিচালনায় প্রদর্শিত হয়। সুতরাং ওই অর্থে আমি ঢাকার থিয়েটার এবং মঞ্চ যারা করে নিয়মিত তাদের মধ্যে একজন। অনেকে দিতে পারে বা দিতে পারে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি মঞ্চকে ভালোবাসি। মঞ্চ আমার কাছে সবসময়ই একটা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জায়গা। আমি এখনও মঞ্চে সময় দিই এবং মঞ্চকে আমি উপভোগ করি। সুতরাং অন্যেরা কীভাবে দিতে পারলো কি পারলো না সেই বিষয়ে কথা বলাটা আমার মনে হয় ঠিক হবে না। আমি আমারটাই বলতে পারি যে অনেকে হয়তো বা সময়ের দোহাই দেয়, কিন্তু সময়টাকে যদি ঠিকমতো ডিস্ট্রিবিউট করা যায়, যদি গুড টাইম ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে এটাও কোনো বিষয় না। আমি যদি পরিবারে বা পারিবারিকভাবে একজনের স্বামী বা একজনের পিতা হতে পারি, সন্তানদের প্রতি আমি আমার দায়িত্ব পালন করার পরেও যদি আমি টেলিভিশনে বা সিনেমাতে অভিনয় করতে পারি, তাহলে আমি মঞ্চের জন্য কিছুটা সময় আমি দিতে পারবো না, এটা তো হতে পারে না। 1989 সালে আমার জোনাকি জলে নাটক প্রথম হয়, কিন্তু তার থেকে এই পর্যন্ত টেলিভিশনের নাটক কখনো আমরা হিসাবে রাখিনি যে কতগুলা নাটক হলো বাকি। অনেক বেশি নাটক যারা করেছে তাদের মধ্যে আমি একজন। তো সেটার সংখ্যাটা কী হবে ঠিক আমি বলতে পারবো না, অসংখ্য বলা যেতে পারে। টেলিভিশন অভিনয় আমার কাছে পেশাগতভাবে আমি টেলিভিশন অভিনয় করি। সিনেমাতেও যেটুকু অভিনয় করি সেটা পেশার ভিত্তিক অভিনয় বলা যেতে পারে। কিন্তু আমার সবচেয়ে পছন্দের জায়গা অভিনয়ের হচ্ছে মঞ্চ। রেডিও আমার কাছে ভালো লাগে, কিন্তু রেডিওতে কম কাজ করা হয়। মঞ্চটায় আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পছন্দ করি। আমি পরিচালক বটে ছিলাম, এখন আর নাই, কারণ এখন আমি পরিচালনা সে অর্থে করি না। গত 3 বছরে আমি কোনো নাটক পরিচালনা করিনি। তার অনেক কারণ আছে, বিবিধ কারণ আছে। একসময় যতগুলো টেলিভিশন কোম্পানি হয়েছে বাংলাদেশে বেসরকারিভাবে, তাদের সিংহভাগই আমার নাটক বা আমার পরিচালিত নাটক দিয়ে তাদের যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তী সময় এটা আমি আর করতে চাইনি বা পারিনি। তার কারণ হচ্ছে যে একটা নাটক তৈরির ক্ষেত্রে যে পরিশ্রম বা যে মেধা যায়, তো তার থেকে যে পারিশ্রমিকটা পাওয়ার কথা সেটা সময় মতো পাওয়া যায় না, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা নিয়ে নানা রকমের দেন দরবার ঘোরাঘুরি করতে, এগুলো আমার পক্ষে সম্ভব না বলে আমি নাটক করা বাদ দিয়েছি। না, তা না। সিনেমা তো আমার কাছে অপ্রিয় কোনো দিনও ছিল না। আগ্রহ যে সিনেমার প্রতি আমার ছিল না তা না। সিনেমার প্রতি আগ্রহ প্রতিটা শিল্পীরই আছে আমি মনে করি, কারণ এটি একটি শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমে নিজের যে পরিশ্রম আছে, নিজের যে মেধা আছে, সেটা বিকাশের যে সুযোগটা, সেটা কোন শিল্পী চায় না? আমি অবশ্যই চাইতাম। তখন আমার সুযোগ হয়নি। পরবর্তী সময়ে যখন সুযোগ হচ্ছে, আমি সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করছি। আমার কাছে ভালো লেগেছে বেশ কতগুলি চরিত্র। তার মধ্যে চোরাবালি আমার কাছে ভালো লেগেছে, অজ্ঞাতনামা আমার কাছে ভালো লেগেছে, বাপজানের বায়োস্কোপ আমার কাছে ভালো লেগেছে, প্রিয়তমার এই চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে, সুরঙ্গের এই চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে, মেঘমল্লার নামে যে ছবিটি আমি করেছি সেটা আমার কাছে ভালো লেগেছে। এরকম বেশ কিছু, বা আরও কয়েকটা চরিত্র আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, কিন্তু বেশ। কারণ আমি যে কথাটা বলতে চাই যে চলচ্চিত্রটিতে আমি অভিনয় করি সেটার আগে আমি স্ক্রিপ্ট দেখে নিই, চরিত্র পছন্দ হলে আমি করি। সুতরাং সেই অর্থে যদি বলতে যাই, বেশিরভাগ চরিত্র আমার পছন্দের চরিত্র, কম সংখ্যকই অপছন্দের চরিত্র। আমাকে এখন যেভাবে দেখছে এটা হচ্ছে আমার এক ধরনের খোলস। পর্দা
শহীদুজ্জামান সেলিম বা পর্দার যে কোনো অভিনেতাই পর্দার জন্যেই বা সেই চরিত্রটার জন্যেই, আর তার ভেতরের যে মানুষটা সেটা একদমই আলাদা। আমি গঠিত হই কিন্তু শূন্যে মিলাই, এক একটা চরিত্র নতুন, ওই চরিত্রের জন্য আমার গঠন হয়, আবার চরিত্রটা যখন শেষ হয়ে যায় তখন আমি শূন্যে মিলিয়ে যাই, আবার আমি আমাতে ফিরে যাই। যে কোনো কাজের জন্যেই পুরস্কার একটা বড় বিষয়, বড় ইন্সপায়ারেশন। তো আমার ক্ষেত্রেও এই বিষয়গুলো ঘটেছে। বাংলাদেশে বেশ মানে কম সংখ্যক পুরস্কার আছে যেটা আমি পাইনি, তো ম্যাক্সিমামই তো আমি পেয়েছি। সেক্ষেত্রে পুরস্কার পাওয়ার আনন্দ বা পরবর্তী কাজের যে আগ্রহ, সেটা আমাকে পুরস্কারগুলো অনেক বেশি সাহায্য করে। প্রিয়তমা বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় নায়ক, সে এটাতে অভিনয় করেছে। স্ক্রিপ্টটা ভালোই ছিল, খারাপ না, ডিরেকশন ভালো ছিল, এবং সবচেয়ে মজার যে বিষয়টা, তাদের যে সিনসিয়ারিটি, একটা ছবি ভালো করে তৈরি করবার জন্যে যেটুকু যে উপাদানগুলো দরকার, সেক্ষেত্রে তারা কোনো কার্পণ্য করেনি। সেই কারণেই দর্শক এটা পছন্দ করে ফেলেছে। আমি চাটগার ভাষা একদমই জানি না। স্ক্রিপ্টে কিছু ছিল, বিষয় ছিল যেটা আমাকে সাহায্য করেছে। যেমন ওখানে বলা হয়েছে যে আমার বাড়ি কক্সবাজারে না, আমি লোকাল না, কিন্তু আমি কক্সবাজারে যেহেতু এখন সেটেল অনেক বছর ধরে, সুতরাং আমাকে বলা যেতে পারে আমি স্থানীয়। তার মানে আমার বাড়িটা কক্সবাজারে এটা বোঝানো হয়নি, আমার বাড়ি নোয়াখালী বা যে কোনো অঞ্চলে। সুতরাং আমার ভাষার মধ্যে এক ধরনের নোয়াখালী, চিটাগং এবং কক্সবাজার মিলে একটা মিক্সচার ছিল। সুতরাং এটা আমার কাছে একটা এক্সপেরিমেন্ট ছিল। বলা যেতে পারে যে দর্শক কেমন করে এটাকে গ্রহণ করবে আমার কোনো ধারণা ছিল না। আমি চেষ্টা করেছি, কিন্তু পরবর্তী সময় আমি দেখেছি যে দর্শক আমার এই পরীক্ষাটাকে গ্রহণ করেছে। রোজি সিদ্দিকী একজন জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের বর্তমান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে, এবং সিনেমাতেও সে বেশ কিছু ভালো কাজ আগে করেছিল, বর্তমানেও টুকটাক অভিনয় করছে সিনেমাতে। আর মঞ্চ নাটকে ও নিয়মিত একজন অভিনেত্রী, ঢাকা থিয়েটারের হয়ে বিভিন্ন নাটকে অভিনয় করে। সুতরাং অভিনেত্রী হিসেবে রোজি সিদ্দিকী বাংলাদেশে বহুল পরিচিত একটি নাম। আর ঘরের মানুষ আমার, সেই হিসাবে সে একজন ভালো মা, সংসারের সমস্ত দায় দায়িত্ব একজন স্ত্রী হিসাবে বা স্বামী এবং স্ত্রী দুজন মিলে যেভাবে অংশীদারিত্বের মধ্য দিয়ে এটাকে এগিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে তার কোনো কার্পণ্যতা নেই। সে যথেষ্ট সংসারে সময় দেয় এবং আমরা অত্যন্ত সুখী একটি পরিবার। প্রত্যেক শিল্পীর জীবনে অপূর্ণতা থাকে। প্রত্যেক শিল্পীর যত ভালো কাজই করুক না কেন, তার মধ্যে অপূর্ণতা থেকেই যাবে। আরও ভালো কিছু করার তাগিদ তার মধ্যে থেকে যায়। আমরা তো তেমন কিছু করিই নাই, সুতরাং আমাদের অপূর্ণতা আরও অনেক বেশি। হয়তো আমাদের জন্ম এই দেশে না হয়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে, অন্য কোনো দেশে যদি হতো, তাহলে আমাকে ব্যবহারের মাত্রা যতটা হতো, বর্তমানে আমাদের বিশ্ববাজার অর্থনীতিতে বা বিশ্ববাজারে আমাদের ছবি বা আমাদের যে প্রোডাকশনগুলো আছে, সেটা খুবই ঢিমে তালে চলছে। এটা আরও যদি প্রকট হতো, অন্যান্য যে প্রতিবেশী দেশ আছে তাদের যে অনুষ্ঠানগুলো যেভাবে আমরা দেখি বা যেভাবে আমাদেরকে গেলানো হয় বা দেখানো হয়, সেই জায়গায় আমরা যদি তার 10 ভাগের 1 ভাগও যদি এটা করতে পারতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক বেশি ডিমান্ড বা অনেক বেশি কাজ করার সুযোগ তৈরি হতো, বা আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করার সুযোগ হতো। কিন্তু দুঃখজনকভাবে সেটা হয়নি। হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা এটা করে যেতে পারবে বা দেখে যেতে পারবে। এটা একটা বড় ধরনের শূন্যতা বা বড় ধরনের অপ্রাপ্তি আমাদের বয়স পর্যন্ত যে সমস্ত শিল্পীরা আছে তাদের ক্ষেত্রে আমি বলবো। ড্রিম ফ্যাক্টরি যখন আমরা করি, তখন আমাদের মধ্যে এক ধরনের একটা স্বপ্ন ছিল যে এই মিডিয়ার জন্য ভালো কিছু প্রোডাকশন করা, এবং সেই প্রেক্ষাপটে আমরা 15 বছর কোম্পানিটাকে চালিয়েছিলাম। এবং আমি আমার শুরুতে বলেছিলাম যে আমার টেলিভিশনের যে নাটকগুলো, বিভিন্ন টেলিভিশন কোম্পানি আমার উপরে অনেক ডিপেন্ড করতো। তারা আমাকে ডেকে নিয়ে গিয়ে অনেক ক্ষেত্রে তারা নিজেরা আমাদের অফিসে গিয়ে আমাদেরকে অফার করতো যে তাদের জন্য প্রোডাকশন করার। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা 10 থেকে 15 বছর সঠিকভাবে এটা সার্ভ করতে পেরেছিলাম এই ইন্ডাস্ট্রিটাকে। কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল যে বিভিন্ন অর্থনৈতিক কারণগুলো প্রকট হয়ে দেখা গেল, এবং যে প্রাপ্তি আর অপ্রাপ্তির যে বিষয়গুলো, এটার
ফারাকটা বা বিভাজনটা অনেক বড় হয়ে দাঁড়ালো, তখন আর এটা করা সম্ভব হয়নি। কারণ ঘরের খেয়ে বোনের মোষ তো আর কতদিন তাড়ানো যায়। যে কোনো বিদায়, যে কোনো মানুষের বিদায় পরিচিত জন যদি হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত বেদনার। তো সেই বেদনার মধ্যে গত 2 বছর আগে যে আমাদের কোভিড সারা বিশ্বকে যেখানে গ্রাস করলো, সেখানে কত মানুষ যে, কত প্রিয়জন যে চলে গেছে, তার সংখ্যাটা এত বেশি। এখন অনেক অনেক সময় আমাকে বিভ্রান্তিতে থাকতে হয় যে উনি কি বেঁচে আছে না উনি নেই, মানে সংখ্যাটা এত বেশি। তো হঠাৎ করে যখন একজনকে চিন্তা করি যে উনি বোধহয় নেই, কিন্তু দেখি যে উনি আছেন, তখন এক ধরনের অনুভূতি হয়। আবার যখন চিন্তা করি যে আরে উনি আছেন তো, অমুক ভাইয়ের সঙ্গে একটু কথা বলা দরকার, পরে একটু আবার চিন্তা করে দেখি যে উনি তো নেই, উনি তো আমাদের ছেড়ে চলে গেছে। এই যে সারা বিশ্বব্যাপী যে মহামারী ঘটলো, এবং সেখানে আমাদের যে অত্যন্ত কাছের যে মানুষ, তারা অনেকেই চলে গেছেন, তাদের প্রত্যেকের জন্যেই আমার চিন্তা হয়, তাদের প্রত্যেকের জন্যেই আমার মন খারাপ লাগে, প্রত্যেকের জন্যেই আমার একই রকমের বেদনাক্রান্ত হয় আমার হৃদয়। তো সেটা বাবা মা ভাই বোনের ক্ষেত্রে যেমন আমরা সময়ে তাদের সাথে পারিবারিকভাবে দিয়েছি, সেই জন্য একরকম হয়। আর এদের সাথে আমাদের শিল্পের যে পরিবার, শিল্প পরিবারে যে সদস্য, তাদের চলে যাওয়াটাও পারিবারিক সদস্যদের চলে যাওয়ার চাইতে কম দুঃখজনক বা কষ্টের না। সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকা, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছা। ওরকম কোনো ইচ্ছা নেই। বাংলাদেশের যে ছবি হয়, বাংলাদেশের যে নাটক হয়, বাংলাদেশের যে কাহিনীচিত্র বা মঞ্চ নাটক হয়, এটা আপনারা দেখবেন, আপনারা দেখতে আসবেন। মোড়কে জড়ানো অনেক রং তুলি মাখা অনেক কিছু দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আমাদের ঐতিহ্য, আমাদের লোকজ সম্পদ, আমাদের যে দেশের যে শিল্পীরা, তারা যে কাজটা করছে, তাদের প্রতি সম্মান রাখুন, আমাদের নিজস্ব অনুষ্ঠান দেখুন। ধন্যবাদ।